সত্য ভূতের ঘটনা। আজকের গল্পটি নিছক গল্প নয়, সত্য ঘটনা। ইন্টারমিডিয়েট পাশ করে সবেমাত্র ডিগ্রিতে নটরডেম কলেজে ভর্তি হয়েছি। উঠতি মাস্তান বহিমিয়ান, ধরাকে সরা জ্ঞান করা স্বভাবদোষে পরিণত হয়ে গিয়েছিল। সবার চাইতে একটু বেশি বোঝা, অন্যকে হ্যায় প্রতিপন্ন করাই ছিল রাজ্যের আনন্দ। সবার মধ্যে এই জাতীয় উপসর্গগুলি এক সময় বাসা বাঁধে। সময়ের প্রবাহে শিক্ষা, জ্ঞান ও পারিপার্শ্বিকতায় ক্রমেই দোষগুলি কাটতে থাকে। অতি সাধারণ যারা, তাদের মধ্যেই এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায়। তাই আমার দোষের অন্ত ছিল না। এর মধ্যেই অবিশ্বাসীর দলে নাম লিখিয়ে ফেলেছি, ধর্মের চুলচেরা বিশ্লেষণ শুরু করেছি। এলাকার বাঘা বাঘা ধর্ম বিশ্বাসীকে বীরতকের জালে আটকে শিষ্যত্ব বরণে বাধ্য করেছি। তবে আমার ভেতর একটা ছন্নছাড়া ভাব সবসময় কাজ করত, তাই একটি বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না। বিষয় ভেদে চালাতাম পরীক্ষা নিরীক্ষা, যতদিন ভালো লাগতো ততদিন। কিন্তু গুণী মানুষগুলির বচন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা বলতেন চর্চা, চর্চা ও চর্চা ছাড়া কোন বিষয়কে আয়ত্ত করা যায় না। কে শোনে কার কথা? নিজের ইচ্ছার কাছে সমস্ত বিষয়গুলিকে বলি দিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। জীবনযুদ্ধে যারা সফল, সেই রকম কেউ আমার কাছে এলে একটি দুঃখ খবর যেন আমাকে ছুঁয়ে যায়। তাছাড়া বিন্দাস আছি। বিশ্বাসের ধারাটা এখন একটু পাল্টেছে। আল্লাহর অস্তিত্ব এখন আর অস্বীকার করতে পারি না। যুক্তি ও তর্কের মধ্যে আল্লাহর অস্তিত্ব বারবার উপলব্ধি করি। তবে প্রচলিত ধর্মগুলিতে বিশ্বাসও নেই। মানুষে মানুষে প্রভেদ খুঁজে পাই না। সবার মাঝেই মানবিক দোষগুণগুলি প্রত্যক্ষ করি। তাই ধর্ম দিয়ে মানুষকে ভাগ করাকে নিরর্থক মনে হয়। যে ঘটনাটা বলতে যাচ্ছি তার সাথে উপরি উল্লেখিত বিষয়গুলির একটি সম্পর্ক আছে বিধায় বলতে হলো। আমার এক বন্ধু, নাম ধরুন রফিক, ক্লাস 5 থেকেই বন্ধুত্ব। বছর দুয়েক হলো ওর বাবা গত হয়েছে। বড় ভাই হওয়ার সুবাদে স্বভাবতই ওর কাঁধেই সংসারের জোয়ালটা নেমে এসেছিল। মা, 2 বোন, 3 ভাইয়ের সংসার। বাবা মারা যাবার পর ওদের সংসারে নেমে এসেছিল নিদারুণ দুঃখ কষ্ট, যা নাকি ওকে বাধ্য করেছিল পড়ালেখা ছেড়ে দিয়ে চাকুরিতে লাগতে। ও ম্যাট্রিক পাশ করে পাটকলের সুপারভাইজার হিসাবে ঢুকেছিল সেই কবে, আজও ওই একই চাকুরিতে লেগে আছে। কোন উন্নতিও নেই, অবনতিও নেই। বোন দুটির বিয়ে দিয়েছিল, কিন্তু কপাল দোষে দুজনেই ওর কাঁধে বোঝা হয়ে ফিরে এসেছে, যার যার সন্তানসহ। আমি বরাবরই অলৌকিকতায় বিশ্বাস করি না। রফিক তখনও বিয়ে করেনি। এক শুক্রবার আমার বাসায় এসে ও আমাকে বলল, দোষ একটু বিপদে পড়েছি। আমি বললাম, ও নির্দ্বিধায় বল, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব। ও যা বলল তা শুনে আমার মনে হলো ও মানসিকভাবে সুস্থ কিনা। জিন ভূত এগুলির অসুস্থ কোনোটাই বিশ্বাস করি না। ওর বক্তব্য অনুযায়ী রাতে ঘুমুতে গেলেই কে বা কারা যেন ওদের টিনের দেয়ালে খামাখাই জোরে জোরে আঁচড় কাটতে থাকে, যার ফলে ঘুমানোটা অসম্ভব হয়ে পড়েছে। কোন প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত 1 মাস ধরে রোজ রাতেই ঘটছে। আমি বললাম, ওকে, আজ রাতে আমি তোর সাথে তোদের বাসায় গিয়ে থাকবো। একটি হকি স্টিক ও টর্চলাইটের ব্যবস্থা করে রাখিস। আমি সময় মতো পৌঁছে যাব। রাত 10টা নাগাদ রাজ্যের রাজকর্ম সেরে ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। ওদের বাসাটা শহরতলির প্রায় শেষ প্রান্তে অবস্থিত। রাস্তার উপরে একটি দোতলা বাড়ি, তার পেছনে 15-20 গজ ফারাকে ওদের সম্পূর্ণ টিনের ঘরটি হালকা গাছগাছালিতে ঢাকা। ওদের বাড়ির পেছনে আর কোন বাড়ি নেই। ঢাকার ভাষায় তখন সেই অঞ্চলকে নামা বলতো, নিচু ফসলের জমি ও খাল বিলের সমারোহ। রাতের খাবার খেয়েই রাত 12টা নাগাদ আমরা 2 বন্ধু ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। রফিক বলল, লাইট নিভানোর পরেই শুরু হবে অত্যাচার। আমাকে আরো বলল, এমনিতে কোন ভয় নেই, এ পর্যন্ত কোন ক্ষতি করেনি শব্দ করা ছাড়া। লাইট নেভানোর সাথে সাথেই শুরু হয়ে গেল ভূতের খেলা। আমি আর রফিক লাইট জ্বালিয়ে হকি স্টিক ও টর্চ হাতে বেরিয়ে পড়লাম। বাড়ির চারপাশটা ঘুরে দেখে মনের কোণে লুকিয়ে থাকা সন্দেহটাও আর রইল না। বাড়িটার 5 গজের মধ্যে কোন গাছের ডাল পর্যন্ত নেই যে বাতাসে তার টিনের দেয়ালে টক্কর খেয়ে এ জাতীয় শব্দ হবে। মনে মনে কিছুটা দমে গেলাম। এ কেমন খেলা? রফিককে বললাম, তুই ঘরে ঢুকে লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়, আমি একটু পর আসছি। ও ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিয়ে শুয়ে লাইটটা নিভিয়ে দিতেই আবার শুরু হলো একই শব্দ। এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। আশেপাশে জনমানুষের কোন উপস্থিতি নেই, তবুও শব্দটা আসছে। এমন ভয় জীবনে কখনো পেয়েছিলাম বলে আমার পড়ে না। তাই তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সকালে কাউকে কিচ্ছুটি না বলেই চলে এলাম। আর অনাবর্ত মনে একটি প্রশ্নই উদয় হতে থাকলো, কারণ ছাড়া এটা ঘটতেই পারে না, কিন্তু করানটা কি? পৃথিবীর সমস্ত নামকরা মনোবিজ্ঞানীদের কেস হিস্ট্রিগুলো পড়ে যাচ্ছি, যুক্তই কোন উত্তরই খুঁজে পাচ্ছি না। 2 বছর পর উত্তর বেরিয়ে এল পশ্চিম বাংলা বিজ্ঞান পরিষদের সভাপতি প্রবীর ঘোষের লেখা বইটি থেকে। বইটির নাম ভুলে গেছি।
সাথে সাথেই রফিককে একান্তে ডেকে নিয়ে বলেছিলাম, দোছো আওয়াজ তোমার ঘরের ভিতর থেকেই কেউ করছে, তোমাদের দায়িত্বহীনতায় তোমাদের উপর খেপে গিয়ে এসব করে তোমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস করতো, তুমি তোমার দুই বোনকে যেভাবেই হোক তাদের সংসারে ফিরে যাবার ব্যবস্থা কর, তাহলেই আমার বিশ্বাস তুমি এই নরক যন্ত্রণা থেকে রেহাই পাবে। এরপর রফিক মাসখানেক দেন দরবার করে ওর বোনের স্বামীদের সাথে একটি আপোষ রফায় এসে বোনদের স্বামীর বাড়ি পাঠিয়ে দেয়। এরপর থেকে সেই ভূত আর ওদের জ্বালায়নি। আংশিক নয়, পুরো সত্য।